আমি আমার সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যাব। কি বলছো শানু? হ্যাঁ, ঠিকই বলছি। অবচেতন ভাবে হলেও সালমার সন্তান তোমার সন্তান, সুতরাং তার স্বীকৃতির দরকার আছে। তুমি বিয়ে করে সেই স্বীকৃতি দাও। আমি আমি কোনো বাধা দেব না। দাঁড়ান অ্যাডভোকেট শানু আলম, আমি আমার স্বীকৃতির জন্য এখানে আসিনি। আমি শুধু আমার সন্তানের স্বীকৃতির গ্যারান্টি চাই। বলুন, আপনি আপনার সন্তানের স্বীকৃতির জন্য কি গ্যারান্টি চান? এখানে আপনার সন্তান প্রতিপালন হবে, এ কথা রাখতে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত। বলুন বলুন, আপনি কি চান? আমার সন্তান এখানে থাকবে এক শর্তে। আপনি আমার স্বামীর জীবন বাঁচিয়েছেন। আমার স্বামীকে আমি দোষারোপ করতে পারছি না, সে প্রচন্ড শীতে কাঁপছিল। আপনার সন্তান আমার স্বামীর, তার স্বীকার করছি। আপনি যে শর্তে বলবেন আমি সেই শর্তেই আপনার সন্তানকে আমি এখানে প্রতিপালন করব। আপনি আপনার সন্তানের মাথা ছুঁয়ে এবং এই পবিত্র কোরআন শরীফ শপথ করে বলুন আপনি আমার শর্ত পূরণ করবেন এবং এই শর্তের কথা জীবনে কাউকে বলতে পারবেন না। আমি কোরআন শরীফ ছুঁয়ে এবং সন্তানের মাথায় হাত রেখে শপথ করছি, আপনার শর্ত আমি পূরণ করব। বলুন কি শর্ত আপনার? আপনার সন্তান আমাকে দিন আর আমার সন্তান আপনি কোলে তুলে নিন। এ কি বলছেন আপনি? আমার সন্তান আপনার কাছে মানুষ হবে আর আপনার সন্তান আমার কাছে মানুষ হবে। সালমা, এসব তুমি কি বলছো? এ তোমার কেমন শর্ত? মিসেস শানু আলম, আপনি কোরআন শরীফ ছুঁয়ে এবং সন্তানের মাথায় হাত রেখে শপথ করেছেন। আপনি আপনার করা শপথ পূর্ণ করুন। এই শর্ত আপনি ফিরিয়ে নিন। না, আপনি আপনার শর্ত পূরণ করুন, নইলে কোরআন শরীফের অবমাননা হবে, আপনার সন্তানের অকল্যাণ হবে। সালমা, তুমি যে শর্ত দিয়েছো তা কোনো মাই পূরণ করতে পারে না। তুমি তোমার শর্ত ফিরিয়ে নাও। হ্যাঁ, আমি জানতাম মিসেস শানু আলম আপনি আপনার কসম পূর্ণ করতে পারবেন না। আমি যাচ্ছি। দাঁড়ান। আমার এই পাপের জীবন শেষ করতে দাও। আমার কোনো পাপ নেই। আছে, আমার পাপের জন্য আজ তোমাকে তোমার সন্তান বিলিয়ে দিতে হয়েছে। আমি জীবন রাখবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও সালমা, ছেড়ে দাও বলছি। সালমা ছেড়ে দাও, ছেড়ে দাও। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। अरे ओले सोना सोना सोना, ओले बाबा ले, ओले ओले ओले। ডাক্তার সাহেব,
ইটস এ কেস অফ মেন্টাল ডিসঅর্ডার। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় উনি একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। উনি পাগল হয়ে গেছেন। ওনাকে বাসাতে রাখলে বাচ্চার জন্য অনেক প্রবলেম হবে। যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। আপনাকে আদালতে যেতে হয়। ঘরে উনি আর বাচ্চা একা থাকলে বাচ্চা বাঁচবে না। সুতরাং ওনাকে আমাদের মেন্টাল হসপিটালে দিয়ে দিন। কি বলছেন আপনি? উনি আমার স্বামী। স্বামীকে ভালো করতে মেন্টাল হসপিটালে দেওয়া দরকার। ওখানে ভালো চিকিৎসা হবে। ডাক্তার সাহেব, ওকে ওকে আপনাদের মেন্টাল হাসপাতালে নিয়ে যান। কি হলো নারিন? তুই দেখে একেবারে থেমে গেছিস। তোর প্রেমিক আসেনি? ওই তো এসে গেছে। ওই ওই যে কালো প্যান্ট, কফি কালার কোট পরা, হিরোর মতো এদিকে আসছে। সত্যি বলছিস? ওই হিরো হিরো চেহারার লোকটাই তো প্রেমিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে। এক্সকিউজ মি ম্যাডাম, আমরা খবর পেয়েছি আপনার ব্রিফকেসে ডায়মন্ড আছে। ব্রিফকেসটা দিন। আমার বাচ্চা, আমার বাচ্চা। খবর না, কেউ এগোবে না। এগুলো বাচ্চাকে গুলি করবো। Don't move. Thank you, Raju. Thank you, Mr. Raju. Welcome. হাই ডার্লিং, কি দারুণ ফাইট করলেন, জবাব নেই। কনগ্রাচুলেশন। আপনি আপনাকে ঠিক আপনি আপনি শুরু করলে। আদর করে ডার্লিং বলে ডাকো না, ওরা কেউ মাইন্ড করবে না। এক্সকিউজ মি ম্যাডাম, দয়া করে একটু ছাড়ুন, ওনাকে একটা কাগজে সই করতে হবে। প্লিজ একটু আসুন, চলুন। ও ডার্লিং, তুমি সই করে আসো, আমি তোমার জন্য লাভার্স পয়েন্টে অপেক্ষা করব। কি বিশ্বাস হলো? মা, মা, মা। রাজু, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কিন্তু তুই হঠাৎ কোনো খবর না দিয়ে। পরীক্ষা শেষ, তোমাকে দেখার জন্য মনটা ভীষণ ছটফট করছিল, তাই চলে এলাম। কিন্তু তোর কাপড় চোপড়ের অবস্থা কেন? মুখে এসব কিসের দাগ? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ। এক স্মাগলার একটা শিশুকে জিম্মি করে পালাচ্ছিল, আমি তাকে ধরে 2-4 ঘা দিয়ে শিশুটিকে তার মার কোলে ফিরিয়ে দিলাম। সাব্বাস বাবা, সাব্বাস। তুই শুধু অপরাধীর অপরাধকে দমন করিসনি, সেই সাথে এক নিষ্পাপ শিশুকে তার মার কোলে ফিরিয়ে দিয়েছিস। হে যে কি আনন্দ মায়ের, সে তুই বুঝবি না বাবা। শুধু মার আনন্দই নয়, সন্তানও মার কোলে ফিরে এলে তারও অনেক আনন্দ হয়। ওহো, এই নাও মা, তোমার জন্য একটা উপহার এনেছি। কলম? হ্যাঁ মা, উপরওয়ালা তার অদৃশ্য কলমে মানুষের ভাগ্য লিখে থাকেন, আর তুমি বিচারকের আসনে বসে পাপী আর অপরাধীর ভাগ্য এই কলম দিয়ে লিখবে। এই নাও মা।
আমার বিঁধেছে বুকে, আরে কি জ্বালা বুকে আমার বলবো না মুখে। তুমি কাছে এসে ভালোবেসে দাও না ভরে মন প্রেমেরই সুখে। ও না দিন দিন না, ও না দিন দিন না। জীবনে আমার শুধু তোমার প্রয়োজন। জীবনে আমার শুধু তোমার প্রয়োজন। আমি শুধু তোমার, তুমি আমার, দাও না ভরে মন প্রেমের সুখে। ও না দিন দিন না, না দিন দিন না। তোমার প্রেমেরই বর্ষি আমার বিদেশে বুকে। হায়রে কি জ্বালা বুকে আমার বলবো না মুখে। তুমি কাছে এসে ভালোবেসে দাও না ভরে মন প্রেমেরই সুখে। ও না দিন দিন না, ও না দিন দিন না। ড্যাডি, ভাইজান, আমি তো রাজনীতিবিদদের মতো জেল খেটে বের হয়নি যে আমাকে 2 টাকার মালা পরিয়ে বরণ করতে হবে। আমার 16 বছর আগের অসৎ চিন্তাগুলো কারাগারের অন্ধকারে কবর দিয়ে আমি সৎ চিন্তা নিয়ে বেরিয়ে এসেছি। আমি একবার ওই উকিল রমণী ও তার স্বামী আলমের দেখা পেতে চাই। ওই আলম এখন পাগল, আর তার উকিল স্ত্রী এখন জজ কোর্টের জজ সাহেবা। ভাইজান, কতবার তোমাকে বলেছি যে ওদের আমি খতম করে দিই, তুমি বাধা দিয়েছ। আমার সৎ চিন্তাগুলো তোমরা বুঝতে পারো না। আরে মরে গেলে তো সব শেষ। 16 বছর কারাগারের অন্ধকারে তিল তিল করে যে যন্ত্রণা আমি পেয়েছি, সেই যন্ত্রণা শুধু মৃত্যু দিয়ে শেষ হয় না। আলম পাগল হয়ে বেঁচে গেছে, ওই জজ সাহেবাকে যন্ত্রণা দিয়ে তিলে তিলে পাগল করে দিতে হবে। চিনতে পারছেন জজ সাহেবা? 16 বছর আগে আপনি যাকে জেলে পাঠিয়েছিলেন, আমি সেই মির্জা খান। না 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 না, আমি তার জন্য আপনাকে দোষারোপ করতে আসিনি। আমি আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। জেলখানায় আমার অসৎ চিন্তাগুলো আমি ঝেড়ে ফেলে সৎ চিন্তা নিয়ে বেরিয়ে এসেছি, এবং আমার সৎ চিন্তাগুলো আমাকে জ্ঞান দিয়েছে যে আপনার বুকের মধ্যে একটা গুলি ঢুকিয়ে আপনাকে পরপারে পাঠিয়ে দিয়ে আমার হিংসার প্রতিশোধ নেওয়া মোটেই ঠিক হবে না। আপনাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে আপনার স্বামীর মতো পাগল বানাবো। আপনি মৃত্যুর জন্য ছটফট করবেন, অথচ মৃত্যু আপনার কাছ থেকে দূরে সরে থাকবে। কয়লার ময়লা ধুলি পরিষ্কার হয় না, এই প্রবাদ আমার জানা ছিল, কিন্তু আজ দেখলাম। জজ সাহেবা, ডোন্ট শাউট! এটা শয়তানের পাঠশালা নয়, এটা ন্যায় শক্তির বাড়ি। মিস্টার মির্জা খান, নেরি কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে এ বাড়ির 4 দেয়ালে কোনো প্রতিক্রিয়া হয় না। আপনার সৎ চিন্তার আড়ালে যে অসৎ চিন্তা বিষাক্ত সাপের মতো আপনার মনকে পেঁচিয়ে রেখেছে, তাকে মেরে ফেলুন যদি বাঁচতে চান, নইলে আবার 16 বছর জেলখানার ঘানি পিষতে হবে। মিসেস শানু আলম, নো টক এন্ড গেট লস্ট! নো নো মাই বয়। ওনার বাড়িতে উনি খারাপ ব্যবহার করেছেন, তাই বলে আমরা তো আর খারাপ ব্যবহার করতে পারি না। জজ সাহেবা, আমার সৎ চিন্তাগুলো আপনি বুঝতে পারলেন না, তবে খুব তাড়াতাড়ি আমি আপনাকে বুঝিয়ে দেব। চল। মংলু হীরাসহ ধরা পড়েছে। আমি কোর্টে যুক্তিতর্ক দিয়ে মংলুকে খালাস করে আনবো, কিন্তু মাল ছাড়া পাওয়া অসম্ভব। আমি তাই পুলিশ সহ থানাটা বোমা মেরে উড়িয়ে দিতে চাই, যাতে ওরা বুঝতে পারে আমাদের মালে হাত দেয়া আর মৃত্যুকে আলিঙ্গন করা একই কথা। না না বেটা না, পুলিশ মারতে নেই, পুলিশকে পুষতে হয়। মারতে হবে তাকে যে পুলিশকে খবর দিয়েছে। তোরা তার খোঁজ কর। খোঁজ করেছে, সে আমাদের পুরনো ড্রাইভার আব্দুল খালেক। আকাশে আছে আপ, কানে আছে দুল, আব্দুল। মায়ে বলে খা আর বাপে বলে লেখ, খা লেখ।
ওই আব্দুল মার কোল থেকে বাবার কবরে শুইয়ে দেব। আকাশে আছে আপ, কানে আছে দুল। আব্দুল মায়ে বলে খা, আর বাপে বলে লেখ। খা লেখ। ওই আব্দুল খালেককে মার কোল থেকে বাবার কবরে শুইয়ে দেব বেটা। বাবারে, আমার কলিজার টুকরা, তুই যখন আমার পেটে ছিলি তখন তোর বোঝা নিয়ে আমি কত ঘুরে বেরিয়েছি, কিন্তু আজ তোর লাশ তুলে নেবার শক্তি আমার নেই। তুই আমাকে মাফ করে দে বাবা, আমাকে তুই মাফ করে দে। সন্তান জন্ম দেবার অধিকার প্রত্যেক মায়ের আছে, সন্তানকে বুকের দুধ দেবার অধিকার আছে, কিন্তু এইখানে এনে তাকে কবর দেবার অধিকার ধর্ম কোনো মাকেই দেয়নি। যে মায়ের কাঁধে তার জোয়ান ছেলের লাশ থাকে, সে মাকে তুমি কোন অধিকারের কথা শোনাচ্ছ বাবা? প্রত্যেক মানুষের অধিকার তার ন্যায় বিচার পাবার। তোমার এই ছেলেকে যারা খুন করেছে তাদের বিচারের অধিকারও তোমার পাওনা আছে। তোমার প্রতিশোধ নেবার শক্তির অভাব, তাই ন্যায় বিচারকে তুমি কবর দিতে চাইছো, কিন্তু কালিয়া থাকতে এই কবরের স্থানে কোনো অন্যায় কবর হবে না। এই কবরের স্থানে কবর খোঁড়ার আগে, তোমার চোখের পানি শুকাবার আগেই তুমি ন্যায় বিচার পাবে মা। বলো বলো, তোমার ছেলেকে কে খুন করেছে? না না বাবা, না, এক ছেলের লাশ নিয়ে আমি এখানে এসেছি। তোমাকে খুনির নাম বলে তোমাকে আমি লাশ দেখতে চাই না বাবা। ওস্তাদ, আমি জানি কে খুন করছে। বল বিবেক, ওই শয়তানের নাম বল। মির্জা খানের ছেলে টাইগার। টাইগার? এখন সে ব্লু নাইট ক্যাভারি। কে তুই? কবরস্থানের কালিয়া। কি চাস সেখানে? দেখো মা, যে শক্তির দাপট তোমার ছেলেকে শেষ করে দিয়েছে, সেই শক্তি আজ তোমার সামনে মুখ থুবড়ে পড়ে আছে। নাও, ওকে শাস্তি দাও। ওকে শাস্তি দিয়ে তোমার বুকের ভেতর প্রতিশোধের আগুন নিভিয়ে ফেলো। আমি খুন করতে পারবো না বাবা, আমি খুন করতে পারবো। জানি মা, মায়ের মন শত্রুর ভেতরে সন্তানের ছায়া দেখতে পায়। যে পাষণ্ড তোমার মতো মায়ের বুক খালি করতে পারে, সে কোনোদিন ক্ষমা পেতে পারে না। আমাকে মাফ করে দাও। মায়ের মমতা ভরা বুক তোকে মাফ করতে পারে, কিন্তু কালিয়া ন্যায় বিচারের আদালত কোন অপরাধীকে কোনোদিন মাফ করে না। তোকে তোর অপরাধের শাস্তি না দিলে তুই আরো অনেক মায়ের বুক খালি করবি। চাচা!
টাইগার, কি হয়েছে তোর? ড্যাডি, আমার পা কেটে ফেলেছে। কেন? কেন তোর পা কেটেছে? কেন? খালেক ড্রাইভারকে মেরে ওকে কবরস্থানে পাঠিয়েছিলাম বলে। তোর পা কেটেছে কে? আর এত বড় বুকের পাটাতে মির্জা খানের ছেলের পায়ে হাত দেয়, বলতেছে কালিয়া, কবরস্থানের কালিয়া আমার পা কেটে দিয়েছে। কালিয়া, তোকে আমি কবরস্থানই দাফন করে দেব। না না ভাইজান, তুমি কালিয়ার সাথে লাগতে চেও না। তুমি তো জেলখানায় ছিলে, তাই জানো না। ওই কবরস্থানের কালিয়া ভীষণ শক্তিশালী। ও যখন যা ইচ্ছে তাই করে। ওকে বাধা দিতে গিয়ে কেউ কোনোদিন পারেনি ভাইজান। কালিয়া, কালিয়া নাম আমাকে কে দিয়েছে আমি জানি না, কিন্তু এই নাম আমার ভালো লাগে। লাশের জন্য কবর খুঁড়ি, শত শত লাশ এনে কবরে নামাই, তাই মানুষ আমাকে কবরস্থানের কালিয়া বলে ডাকে। পাপীদের, অপরাধীদের ধরে এনে এইখানে বিচার করি, তাদের শাস্তি দেই। এই কবরস্থান আমার আদালত। এখানে উকিল, মুক্তার, জজ সব আমি একা। হ্যালো মিস্টার ডেভিড গোয়েঙ্কা। ওসব হ্যালো ট্যালো দিয়ে আমার কোনো দরকার নেই মিস্টার মির্জা খান। আমি আমার হীরা নিতে এসেছি, নইলে যে টাকা আপনারা নিয়েছেন সে টাকা আমাকে ফেরত দিন। মির্জা খানের ভান্ডারে যে টাকা একবার এসে জমে তা এখান থেকে আর ফেরত যায় না মিস্টার গোয়েঙ্কা। গোয়েঙ্কা, বসুন, কোল্ড ড্রিঙ্ক খেয়ে ঠান্ডা হোক। কোল্ড ড্রিঙ্ক খেয়ে কুল হবার ইচ্ছা আমার নেই। টাকা দিতে না পারেন, আমার হীরা আমাকে দিন। আপনার হীরাই আনতে গিয়েছিল মঙ্গলো, কিন্তু এয়ারপোর্টে ধরা পড়ে গেছে, সুতরাং এখন হীরাও দেওয়া যাবে না। এখন কেন? আপনারা যে সহসা দিতে পারবেন না তা আমি খুব ভালো করে জানি। জানেন, কিন্তু আমার সৎ চিন্তাগুলো আপনি জানেন না। আপনার সৎ এবং অসৎ চিন্তাগুলো আপনার পেটের ভেতরে সযত্নে ঢুকিয়ে রাখুন, আমার কোনো দরকার নেই। আমি কারবারি মানুষ, ব্যবসা বুঝি। হীরা দিতে না পারলে টাকা দিন, টাকা দিতে না পারলে হীরা দিন। আর দুটোর একটাও যদি দিতে না পারেন তাহলে এই আমি দলিল নিয়ে এসেছি, আপনার এই বাড়িটা আমার নামে লিখে দিন। ডেভিড গোয়েঙ্কা, তুমি ভুলে যাও না আমি মির্জা খান। আপনি ভুলে যাবেন না, আমিও ডেভিড গোয়েঙ্কা। আমরা ব্যবসা করে বলেই আপনার এত প্রতিপত্তি। আপনি আমাকে টাকা ফেরত না দিলে আমি আদালতের শরণাপন্ন হব। আমার কাছ থেকে টাকা নেবার সময় আপনাদের সই করা দলিল এখানে আছে। এই গোয়েঙ্কার বাচ্চা, তোর মৃত্যুই তোকে এখানে নিয়ে এসেছে। তা না হলে খান বাড়িতে দাঁড়িয়ে এত বড় কথা তুই মুখে আনতে পারতিস না। ঘরের বাইরে কুত্তা ঘেউ ঘেউ করলে হয়তো তাকে আমি ছেড়ে দেই, কিন্তু ঘরের ভেতর ঢুকে ঘেউ ঘেউ করলে তাকে আমি গুলি করে মেরে ফেলি। এটাই আমার অভ্যাস। অভ্যাস আমারও একই রকম বেটা। কুত্তার বাড়িতে ঢুকতে গেলে ইনজেকশন সাথে করে নিয়েই আসি, যাতে কুত্তা কামড় দিলে ইনজেকশন দিয়ে রোগটা শেষ করতে পারি। আমার ইশারা পেলে এই ইনজেকশন গুলো তোমাদের মধ্যে ঢুকিয়ে দেবে। মরণ চিৎকার করা ছাড়া আর কিছুই করার সুযোগ পাবে না। কালকের মধ্যে আমার টাকা না পেলে কোর্টে দাঁড়াবার জন্য প্রস্তুত থেকো। টাইগার, ইয়েস ড্যাড। ডেভিড গোয়েঙ্কা আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে, আর এই বিপদকে ফেলে রেখে লাভ নেই। কোর্টে দাঁড়াবার আগেই ওকে পরপারের বাসিন্দা করে দাও। ওকে ড্যাড। What nonsense! এই লোকের বাচ্চা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করতে চাস নাকি? তালিবানি! তালিবানি! নাও। ওই যে খুন ইন্সপেক্টর সাহেব, ওই লোকটা পরপর 3 জনকে খুন করেছে। আমি নিজের চোখে দেখেছি। মিস্টার মির্জা খান,
আপনার ছেলে টাইগার স্বনামধন্য ব্যবসায়ী ডেভিড গোয়েঙ্কা ও তার দুজন সঙ্গীকে গুলি করে হত্যা করেছে। এই ইংলিশটা সেলিম বেগ নিজের চোখে তা দেখেছেন, তাই তাকে গ্রেপ্তার করতে এসেছি। অফিসার, মির্জা খানের বাড়ির ড্রয়িং রুমে ঢুকে তার ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ আনার পরিণাম তুমি জানো? আইন কোনো পরিণামের কথা জানতে চায় না মির্জা খান। আইন চায় সাক্ষী। সাক্ষী স্বয়ং খুনি রূপে টাইগার খানকে শনাক্ত করেছে। খুনিকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করা আমার কর্তব্য। তোদেরকে আমি খতম করে না 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 টাইগার না, পুলিশের উপর হাত তুলতে নেই। পুলিশের আজকাল সাহসী হয়ে গেছে, প্রয়োজনে এমপি মন্ত্রীদেরও ছাড়ছে না। চুপ করে হাত করা পরে চলে যাও কোর্টে, তোমার চাচা জালিম খান তোমাকে ছাড়িয়ে আনবে। হ্যাঁ, ইওর অনার, যদি সেলিম বেগের দেখায় আসামি হত্যার প্রমাণ হয়, তবে আমার এখানে একজন সাক্ষী আছে যিনি 4 মার্চ রাতে স্বচক্ষে ডেভিড গোয়েঙ্গাকে খুন হতে দেখেছে, এবং সেই খুনি হচ্ছে জোসেফ। জোসেফ? জোসেফ কে? ইওর অনার, জোসেফ কোটিপতি ডেভিড গোয়েঙ্কার পালিত ছেলে। ডেভিড নিঃসন্তান ছিল, তাই জোসেফকে পেলে মানুষ করেছিল, কিন্তু সে মানুষ হয়নি। যে ডেভিড সন্তান স্নেহে জোসেফকে মানুষ করেছিল, সেই জোসেফই সম্পত্তির মালিক হওয়ার লোভে 4 মার্চ রাতে ডেভিডকে খুন করে, এবং তার সাক্ষী মিস্টার আইনুল হক। আমি তাকে সাক্ষীর কাঠগড়ায় হাজির করার অনুমতি চাইছি ইওর অনার। অনুমতি দেয়া হলো। আসসালামু আলাইকুম জজ সাহেবা। আপনার নাম? আইনুল হক। 4 মার্চ রাতে কি হয়েছিল বলবেন কি? কেন বলবো না, অবশ্যই বলবো। ডেভিড আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। 4 মার্চ রাতে ডেভিড আর আমি আমার দেশ আমার প্রেম ছবিটা দেখলাম নাইট শোতে। হল থেকে বেরিয়ে ডেভিড বলল, চল তোকে বাড়িতে নামিয়ে দেবো। আমার আবার একটু ডায়াবেটিস, ডাক্তার আমাকে হাঁটাহাঁটি করতে বলেছে, তাই ভাবলাম হেঁটেই যাই। ডেভিডকে বললাম, না রে, তুই যা তোর গাড়ি নিয়ে, আমি হেঁটেই যাব। তারপর কি হলো? তারপর ডেভিড গাড়ি নিয়ে চলে গেল, আমিও হেঁটে হেঁটে আসছিলাম। কিছু দূর আসার পর দেখলাম তার ছেলে জোসেফ ডেভিডকে গুলি করে খুন করলো। আমি নিজ চোখে দেখেছি জজ সাহেবা। তখন রাত কটা আপনার মনে আছে? মনে থাকবে না কেন, ঠিক তখনই 12টার ঘন্টা বেজে উঠল। আমিও ঘড়ির দিকে তাকালাম, সময় মিলিয়ে দেখলাম ঠিক 12টা। সময় সম্পর্কে আপনার কোনো ভুল হচ্ছে না তো? ভুল কখনো নয়, সময় সম্পর্কে মুখস্থ করেই আমি এসেছি। ঠিক তখন রাত 12টা। আচ্ছা, 12টার অন্ধকার রাতে আপনি হত্যাকারী এবং মৃত ব্যক্তিকে চিনলেন কি করে? অন্ধকার হবে কেন, অনেক আলো ছিল চারিদিকে। রাস্তার দুপাশের স্ট্রিট লাইট গুলো জ্বলছিল। আপনি পুরোপুরি মিথ্যে বলছেন মিস্টার আইনুল হক, কারণ 4 মার্চ রাত 11টা থেকে ভোর রাত 3টে পর্যন্ত সমস্ত শহরে ইলেকট্রিসিটি বন্ধ ছিল। এ ব্যাপারে পত্রপত্রিকা যথেষ্ট লেখালেখিও হয়েছে, এসব দেখলেই বুঝতে পারবেন। এক্সকিউজ মি ইওর অনার, সাক্ষীর বক্তব্য যে সেখানে আলো ছিল, কথাটা সম্পূর্ণ সত্যি। কি করে সত্য হতে পারে? ইলেকট্রিসিটি যেখানে ছিল না। ইলেকট্রিসিটি না থাকলেও পূর্ণিমার চাঁদ ছিল। কাগজে আপনি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন সেদিন ছিল পূর্ণিমা, আর পূর্ণিমার আলোতে মানুষের চেহারা চিনতে পারা সম্ভব। ঠিক কথা জজ সাহেব, ঠিক কথা। চাঁদের আলোতেই আমি হত্যাকারীকে দেখেছি। এবার আমার মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করে মুক্তি। 1 মিনিট মিস্টার জালিম খান, 1 মিনিট। পত্রিকার এই ছোট্ট সংবাদটা পড়ুন তো। মার্চের 4 তারিখ রাত 11:15 থেকে চন্দ্রগ্রহণ। জি, চন্দ্রগ্রহণ। আর সম্পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ যে পুরোপুরি ভাবে ঢাকা থাকে তা সবাই জানে। তারপর বিদ্যুৎও ছিল না। এরকম অন্ধকার রাতে কেউ দূর থেকে কারো চেহারা দেখতে পারে না। আসামি পক্ষের উকিলের বক্তব্য সম্পূর্ণ বানোয়াট, যুক্তিহীন এবং তার সাক্ষী মিথ্যা প্রমাণিত হয়। এ আদালত সরকারি সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আসামি টাইগারকে
বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির নির্দেশ দিচ্ছে। শানু আলম, তুই আমার ছেলের ফাঁসি দিয়েছিস, কিন্তু আমার সব চিন্তা তুই বুঝতে পারিসনি। তোর রায় তোকে পৃথিবী থেকে সরিয়ে বিচার আইন করবে। আইনকে হাতে তুলে নিতে নেই বাবা। আইন আইন ওই সব সন্ত্রাসী গুন্ডা বদমাইশ হাতে তুলে নিতে পারে, আর ওদের প্রতিরোধ করতে আমরা আইন হাতে নিতে পারবো না। না, আইন কেউ হাতে নিতে পারে না। তাই তো সমাজের দিন দিন এত অপরাধ বেড়েই চলেছে। কি বলতে চাও তুমি? আপনার আইনে সাক্ষী লাগে, প্রমাণ লাগে, আর ওই সব সন্ত্রাসীরা টাকার জোরে সাক্ষীকে কিনে আইনকে তামাশায় পরিণত করে দেয়, প্রমাণকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেয়, এবং হাসতে হাসতে খুন করে ওরা আবার নির্দোষ খালাস পেয়ে বেরিয়ে আসে। কিন্তু কালিয়ার আদালতে কোনো পাপী নির্দোষ হয়ে বেরিয়ে যেতে পারেনি। আজ আপনার দয়ার জন্য ওরা বেঁচে গেল। দাঁড়াও বাবা, তোমার হাত থেকে রক্ত পড়ছে। পড়ে যেতে দিন। রক্তের যে জন্ম দিয়েছে তারই ঠিকানা আমার জানা নেই। রক্ত তো পানির মতো পড়ে যাবেই। না, রক্ত পানির মতো বয়ে যাওয়া ঠিক না। তুমি আমাকে বাঁচিয়েছ, তোমাকে ধন্যবাদ। যে মা তোমার মতো সন্তান গর্ভে ধারণ করেছে সেই মাকে আমার সালাম দিও। যে মা আমাকে দূর দূর করে ডাস্টবিনে ফেলে দিয়েছে তাকে সালাম নয়, যদি কোনোদিন পাই তবে আমার ঘৃণা দেব, ঘৃণা। বাবা, বাবা, তুমি আমাকে সকালে ঘুম থেকে ডেকে দাওনি কেন? দেখো কত বেলা হয়ে গেছে। ক্লাসে গেলে আজকে নিশ্চয়ই বকা খেতে হবে। ক্লাসে আর যেতে হবে না, ক্লাস নিজেই এখানে চলে আসবে। তুমি যে কি না বাবা, ক্লাস আবার এখানে আসবে কি করে? পাগলের চিকিৎসা করতে করতে তুমিও পাগল হয়ে গেছো। হ্যালো, 1 মিনিট প্লিজ। এই যে মিস্টার, তোমাকে কতবার বলেছি বারবার ফোন করে ডিস্টার্ব করবে না। এটা একটা ভদ্রলোকের বাড়ি, বুঝেছ? কি আমার মেয়ের সাথে কথা বলতে চাও? কে বাবা? ভালো। আরে ওই যে জগিং এ দেখা ওই ছেলেটা, এই নিয়ে 10 বার ফোন করল। ফোন তুলতেই কেবল তোতা পাখির মতো বলে চলেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হোয়াট? হ্যালো হ্যালো, কথা বলুন প্লিজ। বলছি মিস্টার রাজু, ফোনে এভাবে আই লাভ ইউ বলতে আপনার লজ্জা করে না? ও তুমি দস্যু ফুলন দেবীর মতো দস্যু চুম্বন দেবী? তাই তো বলি ফোন করে কথা বলা হচ্ছে না কেন? কি ফোন আমি করেছি? শুনছো শুনছো কত বড় মিথ্যে কথা বলছে? মিথ্যে কথা আমি বলি না, তুমি বলছো। কাকে আবার সাক্ষী মানছো? আমার বাবাকে। বাবা? তোমার মতো তোমার বাবার মাথায়ও বুঝি ভুসি ভরা? কি
আমার বাবার মাথায় ভুসি, সামনে পেলে এখনই বুঝিয়ে দিতাম। ঠিক আছে, আমি আসছি। তোমার সামনাসামনি ফয়সালা হবে কে কাকে কতখানি বোঝায়। হ্যালো বাবা, ও আসছে। কি হবে এখন? কি আর হবে, আসুক না, ভালোই হবে। স্যার, 1 নম্বর ক্যাবিনেট পেশেন্ট আপনার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, ও মাই গড! আরে কে আছো? ওকে থামাবার চেষ্টা করো, সর্বনাশ হয়ে যাবে। এই, এই, থামাও, থামাও, থামাও বলছি। রাজু, প্লিজ হেল্প মি। আমি জানতে চাই নওরিন কোথায়। নওরিনকে পাবে বাবাজি, আগে ওই রোগীকে বাঁচাও, তা নইলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। আপনার পাগল তো আপনাকেই সামলাতে হবে। উনি শুধু আমার পাগল নন, উনি তোমার বাবা আলম চৌধুরী। আমার বাবা? হ্যাঁ, না মানে না, এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরে সব তোমাকে বুঝিয়ে বলবো, আগে তোমার বাবাকে সামলাও। যাও। গাড়ি থেমে গেছে। হ্যালো, শানু আলম বলছি। সর্বনাশ হয়ে গেছে। আপনার স্বামীকে একটা বিপদ থেকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে আমি আপনার ছেলে রাজুকে তার বাবার পরিচয় দিয়ে দিয়েছি। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আপনি কাজই করেছেন। সত্য যত তাড়াতাড়ি প্রকাশ হয় ততই সবার জন্য মঙ্গল। এসব আরে তুমি এইখানে থাকো? এটা তোমার বাসা? হ্যাঁ, এসো বসে। এই শোনো 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 শোনো, এই শোনো, ওই ছেলেটা আমাকে মারবে। না, তোমার ভয় নেই। আচ্ছা, ও তোমার ছেলে। ছেলে? আমার মা, আমার বাবা পাগল। এ কথা এতদিন আমাকে বলনি কেন? ছোটবেলা থেকে যখনই আমি বাবার কথা জিজ্ঞেস করেছি, তুমি আমাকে কোনো উত্তর দাওনি। তারপর কবে কখন প্রশ্ন করা ছেড়ে দিয়েছি মনে নেই। এমনকি তোমার মেন্টাল হসপিটালে যাওয়ার ব্যাপারটাকেও আমি কখনো গুরুত্ব দেইনি। বাবার পরিচয় পেয়ে জানতে ইচ্ছে করছে, কেন তুমি আমাকে বাবার পরিচয় দাওনি? কেন বলনি যে আমার বাবা বেঁচে আছে, আমার বাবা পাগল? বলো, জবাব দাও। এক অবুঝ সন্তানকে তুমি পিতৃহারা করে রেখেছিলে কেন? জবাব দাও, জবাব দাও মা। কেন আমার কাছ থেকে আমার বাবাকে দূরে সরিয়ে রেখেছিলে? কেন কেন? সব মা তার শিশুদের ঘুম পাড়াবার সময়, খাওয়াবার সময় আকাশের চাঁদ তারা এনে দেবার কথা বলে, যদিও সে জানে আকাশের চাঁদ তারা এনে দেবার ক্ষমতা তার নেই। তবু মিথ্যে আশ্বাস দিয়ে ছেলেকে সান্ত্বনা দেয়। কিন্তু কিন্তু আমি তোকে কোনোদিন মিথ্যে সান্ত্বনা দিইনি। ছোটবেলায় পাগল দেখলে তুই ভয়ে কেমন করতিস তা হয়তো তুই ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি, আর কোনোদিন ভুলতেও পারবো না। তোর বাবাকে দেখলে তুই আতঙ্কে ছুটোছুটি করতিস। তোর বাবা তোকে দেখলে ছুটে যেত, তোকে ধরতে, তোকে মারতে। মিথ্যে কথা। না, মিথ্যে নয়। তোমার মা যা বলেছেন সব সত্যি। তোমার ভালোর জন্য আমি তোমার মাকে বলেছিলাম তোমার বাবাকে আমাদের মেন্টাল হসপিটালে ভর্তি করে দিতে, এবং সে কথা তোমাকে না জানাতে। তোমার দিকে তাকিয়ে তোমার মা তোমার বাবাকে ক্লিনিকে ভর্তি করে দিয়েছিলেন, কিন্তু একদিনের জন্য না দেখে থাকতে পারেননি। ঝড় হয়েছে, তুফান উঠেছে, হরতাল হয়েছে, কিন্তু তোমার মা তার স্বামীকে ঠিকই নিজের হাতে খাবার খাইয়ে এসেছে। তোমাকে বাঁচাবার জন্য
সে তার নিজের স্বামীকে দূরে সরিয়ে রেখেছিল। সেই তুমি তুমি তাকে মিথ্যাবাদী বলছো? তোমার মার যে কি কষ্ট সে আমি বুঝতাম। আমার কাছে বারবার সে বলতো বুকের মধ্যে আর সত্যকে সে লুকিয়ে রাখতে পারছে না, তার প্রচন্ড কষ্ট হচ্ছে। কিন্তু তোমার জন্য সেই বুক ভরা কষ্টকে সে জমিয়ে রেখেছিল, আর তুমি তাকে অপমান করছো। তোমার মার মতো এমন মহিয়সী মা আমি দেখিনি কোনোদিন। মা, তোমার কাছে মাপ চাইবার মুখ আমার নেই, তবু তবু আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি মা। শোনো, তুমি আমাকে বাবা বললে কেন? তুমি কে? আমি তোমার ছেলে। না, আমার কোনো ছেলে নেই। তোমাকে আমি ফ্রেন্ডই বলবো। আচ্ছা আচ্ছা, ফ্রেন্ড। এই বাড়িতে তুমি কি করো? কি করব আবার? তোমার দেখাশোনা করব, তুমি যা বলবে তাই শুনবো। চলো। আচ্ছা, বসো। হ্যাঁ, নাও বাবা, সরি ফ্রেন্ড, নাস্তা খাও। খাও। কি হলো, তুমি খাবে না ফ্রেন্ড? তুমি না বলেছিলে আমার কথা শুনবে, এখন শুনছো না কেন? শুনবো, সব কথা শুনবো, তবে খাবো না। কেন? খিদে নেই? তোমার খিদে পাইনি? পেয়েছে, খুব খিদে পেয়েছে। রাখো। এই, তুমি আমাকে খাইয়ে দেবে না? হ্যাঁ, বসো। নাও, তুমিও খাও। ব্রেক ধরছে না, এখন কি করবো? আমার গাড়ি ব্রেক ফেল করেছে। তুমি আমার জীবন বাঁচিয়েছো রাজু। আমার এই জীবন শুধু তোমার জন্য, শুধুই তোমার। তোমার বুকের ভিতরে আমার সুখের বসত বাড়ি। আমি তোমার কাছে আসতে পারি এই দুনিয়া ছাড়ি গো, এই দুনিয়া ছাড়ি। জানো কি জানো না, মানো কি মানো না, জানো কি জানো না, মানো কি
যেন ফুল, তুমি যেন নদী, বয়ে যাও বুকে নিরবধি। আমি তোমায় নিয়ে সাত সমুদ্র পারবো দিতে পারি গো, পারবো দিতে পারি জানো কি, জানো না, মানো কি, মানো না। তুমি যেন চাও আমি যেন ভালো, তোমাকে বাসি তাই ভালো। এই জীবনে তোমার সঙ্গে হবে না তো আড়ি গো, হবে না তো আড়ি জানো কি, জানো না, মানো কি, মানো না। তোমার বুকের ভিতরে আমার সুখের বসত বাড়ি, তোমার বুকের ভিতরে আমার সুখের বসত বাড়ি। আমি তোমার কাছে আসতে পারি এ দুনিয়া ছাড়ি গো, এ দুনিয়া ছাড়ি জানো কি, জানো না, মানো কি, মানো না, জানো কি, জানো না, মানো কি, মানো না। মন খারাপ করে বসে আছিস কেন? নে খা, শেষ কর। তুমি বাপ না, বাপ নামের একটা হারামি। হারামিরাও বাপ হয় ছোট। কেমন বাপ হয়? তোমার মতো। তোমার একমাত্র ছেলে টাইগার আজ ফাঁসি, আর তুমি চেয়ার্স করছো। হ্যাঁ করছি ছোট, কারণ টাইগার মরার সাথে সাথে ওর ব্যাংক থেকে ওডি নেওয়া 3 কোটি টাকার মালিক হব আমি আর তুই। সন্তানের চেয়ে টাকা তোমার কাছে বড় হয়ে গেল ভাইজান। আমার সৎ চিন্তাগুলো তুই বুঝতে পারিসনি। টাইগার আমার ছেলে নয়। বাপ যত বদমাশি হোক, নিজের সন্তানকে সে খুনি বানায় না। তার মানে ওই টাইগারকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, আমার নাম পরিচয় দিয়ে আত্মরক্ষার ঢাল বানিয়েছিলাম। বুলেট বানিয়েছে শত্রুর মোকাবেলা করার জন্য, তা না হলে ছেলের নাম কেউ টাইগার রাখে? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। তোকে তো ছোটবেলা থেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য বিদেশে রেখেছিলাম, আর ওকে ছোটবেলা থেকে চুরি পিস্তল চালানো শিখিয়েছি। আরে ও আমাকে বাপ জেনেছে বলেই তো জান হাজির করে এতদিন আমার ডিউটি করে গেছে। নে বস বস বস। এখন ওর ফাঁসি হয়ে যাবে, আর ওর নেয়া ব্যাংকের ওডির 3 কোটি টাকার মালিক হব আমি আর তুই। তোমার তুলনা হয় না ভাইজান। তোমার সৎ চিন্তাগুলো এত লাভজনক আমি বুঝতে পারিনি। ব্যাংক ম্যানেজার শামসুদ্দিন আহমেদ। আপনাদের সব পরিকল্পনা আমি এই ক্যাসেটে রেকর্ড করে নিয়েছি। এখন এগুলো পুলিশকে শোনাবো, তারপর ব্যাংকের 3 কোটি টাকা আপনাদের কাছ থেকে আদায় করবো। শামসুদ্দিন সাহেব, অসৎ চিন্তা বাদ দিন, আমার কথা শুনুন। কোনো কথাই আমি শুনবো না। আপনাদের কথায় বিনা গ্যারান্টিতে 3 কোটি টাকার ওডি আপনার ছেলেকে দেওয়ায় আমার চাকরি চলে গিয়েছে। এখন আপনাদের এই ক্যাসেট আমি জজ সাহেব আর শানু আলমকে দিয়ে আপনাদের জেলের ভাত খাওয়াবো। ভাইজান, এই ক্যাসেট যদি জজ সাহেবের কাছে চলে যায় তাহলে আমাদের সর্বাধিক না করে ধরো ওকে।
আমার সৎ চিন্তাগুলো কেউ বুঝতে পারে না বাবা। মৃত ব্যক্তিকে জড়িয়ে ধরে বেশিক্ষণ কাঁদতে নেই, তাতে আত্মা কষ্ট পায়। ওকে কবর দেওয়ার ব্যবস্থা করো। এই নাও, এখানে 5,000 টাকা আছে, লাশটা কবর দিয়ে দিও। আরে খুব ভালো ম্যানেজার ছিল, জীবনে আমার কত উপকার করেছে, জীবনে মরণে আমার। সাব্বাস জালেম, সাব্বাস। এমন ভাবে তুই খতম করেছিস যে আত্মহত্যা ছাড়া কেউ কিছুই বুঝতে পারবে না। ভাইজান, লাশটা কবর দেওয়ার সময় তুমিও থেকো, যাতে নিশ্চিন্তে কবরটা হয়ে যায়। তোকে ভাবতে হবে না, আমি থাকবো। যা আসে, এবার সাবধানে যাস। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। লাশ কবরে নামাও। দান, লাশ কবরে নামবে না। বাবা কালিয়া। মৌলভী সাহেব, এই লাশ আত্মহত্যা না খুন, আগে পোস্টমর্টেম হবে, তারপরে লাশ কবরে নামবে। ডাক্তার রিপোর্ট দিয়েছে আত্মহত্যা, স্ত্রী পুত্র সবাই দেখেছে, তারপর আবার পোস্টমর্টমে কি দরকার? আপনার মতো শয়তানের কাছে কিছু দরকার না হতে পারে, কিন্তু কবরস্থানের কালিয়া ন্যায় বিচারের কাছে যে কোনো দুর্ঘটনায় মৃত্যুর পোস্টমর্টেম দরকার। দেশের আইনও তাই বলে। হ্যাঁ, দুর্ঘটনাজনিত মৃত্যুর ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা আইনে নিষিদ্ধ। কিন্তু কালিয়া, তোমারে সন্দেহ হলো কেন? যথেষ্ট কারণ আছে। এভাবে লাশের কাপড় করা ধর্মের খেলাফ। ধর্মের দোহাই দিয়ে নিজের চেহারা থেকে পাপের মুখোশ সরিয়ে নিন। ব্যাংক ম্যানেজারের মৃত্যু সাধারণ মৃত্যু নয়, আত্মহত্যা নয়। এই দেখুন তার প্রমাণ। আর এই খুন যে করেছে তাকে আমি নিয়ে আসছি, তার আগ পর্যন্ত এই লাশের দাফন হবে না। পুলিশ স্টেশন। কবরস্থানের কালিয়া অ্যাডভোকেট জালেম খানকে বেঁধে নিয়ে গেছে। এসব কি? ভাইজান, আমাকে বাঁচান। আমার ভাইকে এখানে এনেছো কেন? ও একজন খুনি। মিথ্যে কথা, ও একজন উকিল। উকিল খুন করতে পারে না, এমন কোন আইন আছে নাকি? কিন্তু ও যে খুনি, তার প্রমাণ কি? তার প্রমাণ এখনই আপনি পেয়ে যাবেন।
ও নিজেই ওর খুনের কথা স্বীকার করবে। সত্যি বল, জীবন ভিক্ষে পাবি। মিথ্যে বললে আমার হাতে মরবি। বল। ভাইজান, আমাকে বাঁচান! You idiot! Stop it! এখনো তুই সত্যি স্বীকার কর, নইলে এই রিভলভারের 6টা বুলেট দিয়ে আমি তোর মাথার খুলি উড়িয়ে দেব। মারবো না, আগে সত্যি বল, ম্যানেজারকে তুই খুন করেছিস? না, আমি খুন করেছি। আমি খুন করেছি। শুনলি মির্জা খান, তোর ভাই খুনি। এবার তোর ভাইয়ের জন্য তুই নিজে কবর খুঁড়বি। আমার ভাই যদি খুনি হয় তবে তাকে আইনের হাতে তুলে দাও, তার বিচার আইন করবে, আদালত করবে। টাকা দিয়ে তোরা যারা আইন আর সত্যকে প্রতি মুহূর্তে খুন করে চলেছিস, তাদের বিচার আদালত করতে পারবে না, তাদের বিচার আমার আদালত করবে। এইখানে তোর তাপড় চলবে না। এই সবাই শোনো, এই কবরস্থানে ন্যায়ের বিচার হয়, আর এর বিচার মৃত্যুদণ্ড। আসুন ইন্সপেক্টর সাহেব, আসুন। ইন্সপেক্টর সাহেব, আমাকে বাঁচান। Arrest him! You are under arrest. বিচার কার্য শুরু করা হোক। ইওর অনার, এটা একটা অদ্ভুত এবং অবাক হওয়ার মতো মামলা আজ আপনার সামনে। এই অপরাধীকে দেখুন, আইন এবং ন্যায় দণ্ডের প্রতি যার মোটেই কোনো ভরসা নেই, তাই সে শহর থেকে দূরে একটা কবরস্থানে নিজের পৃথক আদালত বানিয়েছে। সেখানে সে নিজে বিচার করে, যাকে মনে ধরে খেয়াল খুশি মতো এনে যেমন ইচ্ছে তেমনি শাস্তি কার্যকর করে। মিথ্যে কথা, আমার ইচ্ছা মতো কিছুই করি না। যার যে অপরাধ, সেই অপরাধের শাস্তি দিয়ে থাকি। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইন আছে, আদালত আছে। তুমি নিজে বিচারের ব্যবস্থা করলে তা হয় আদালতের অবমাননা। আদালতের অবমাননা যদি হয়েই থাকে, তবে তা ধর্ম আর ন্যায়কে বাঁচাবার জন্য হয়েছে। ধর্ম আর ন্যায় বাঁচাবার ঠিকাদারি তোমাকে দেয়া হয়নি। অর্ডার, অর্ডার। তোমার নাম? লোকে কবরস্থানের কালিয়া বলে ডাকে। তোমার পিতামাতার নাম? পিতার নাম অত্যাচার, মায়ের নাম অনাচার। অত্যাচার আর অনাচারের মধ্যেই আমার জন্ম। নিজের বাপ মা সম্পর্কে এমন গর্হিত কথা কোনো সন্তানের মুখে শোভা পায় না। আমি তোর বাপ, এটা বলার সাহস আমার বাপের ভেতর ছিল না। আর নিজের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর মন আমার মায়ের কাছে ছিল না। তোমার শিক্ষাস্থল কোথায়? কবরস্থান। কবরস্থানে কি করে শিক্ষা দেওয়া হয়? কেন দেওয়া যাবে না জজ সাহেবা? রাজা রানী, ছোট বড়, ধনী দরিদ্র, সব ওই কবরস্থানে এক হয়ে থাকে। কবরস্থানে সবাই এক মাটিতে মিশে যায়। দুনিয়ার সব জায়গায় ভেদাভেদ আছে, কিন্তু এই কবরস্থানে কোনো ভেদাভেদ নেই। তোমার কৃতকর্মের জন্য তুমি শাস্তি পেতে পারো, তা তুমি জানো? আমার কৃতকর্ম যদি অন্যায় হয়ে থাকে, তবে তার জন্য যে শাস্তি, আমি তা মাথা পেতে নেব। আপনি বলুন, আত্মহত্যার মৃত্যু হোক আর খুনের মৃত্যু হোক, তা পোস্টমর্টেম ছাড়া কি দাফন করা যায়? খুনি নিজের মুখে স্বীকার করেছে সে খুন করেছে। আপনার কাছে দেওয়া পোস্টমর্টেম রিপোর্টে আছে এটা হত্যা। তাহলে আমি কেন আমার কৃতকর্মের জন্য শাস্তি পাবো? জবরদস্তি স্বীকারোক্তি আদায় করা শাস্তিযোগ্য। তুমি আইনকে, আদালতকে অস্বীকার করে নিজে আদালত তৈরি করে এবং আইনকে হাতে নিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছো। সুতরাং এই আদালত বেআইনি আদালত চালাবার অপরাধে কালিয়াকে 5 মাসের সশ্রম কারাদণ্ড অথবা 15,000 টাকা জরিমানা করছে। দাঁড়ান জজ সাহেবা, দাঁড়ান। জানো, তোমাকে বলেছিলাম না করিম চাচা আর তার মেয়ে সালমা সেদিন আমার জীবন বাঁচিয়েছিল। করিম চাচা? কালিয়া, কালিয়া, আমার কালিয়া। কেঁদো না নানা, দেখতে দেখতে 5 মাস কেটে যাবে, তখন আমি আবার ফিরে আসবো। আপনাকে জজ সাহেবা তার চেম্বারে ডাকছেন, আসুন আমার সাথে। আসুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। তুমি যাও। আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি সালমার বাবা। বলুন সালমা কোথায়? আমার সন্তান কোথায়? চুপ করে থাকবেন না, বলুন বলুন আমার সন্তান কোথায়? আপনার মেয়ে সালমা কোথায়? আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি যেতে পারবেন না। আমি আপনাদের অনেক খুঁজেছি, আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আপনি বলুন আমার সন্তান কোথায়? সালমা কোথায়? সালমা নেই, মারা গেছে। আর আমার সন্তান? আমার মাথা ছুঁয়ে আপনি সত্যি করে বলুন আমার সন্তান কোথায়? বলুন আমার সন্তান কোথায়? আপনাকে আমি কসম দিলাম। তোমার সন্তান, তোমার সন্তান, বলুন। তোমার সন্তান ওই কবরস্থানের কালিয়া। কি বলছেন আপনি? সত্যি বলছি। তোমার কাছ থেকে তোমার সন্তান নিয়ে রাস্তা দিয়ে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে সালমা মারা যায়। তখন আমাকে সন্তান দিয়ে বলে যায় এ কথা যেন কাউকে প্রকাশ না করি। এত বছর আমি মুখ বুঝে এ সত্যকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু মা তুমি আমাকে কসম দিয়ে আমার মুখ থেকে সত্যকে বের করে নিলে। কালিয়া আমার সন্তান। হ্যাঁ, আর সেই সন্তানকে আজ তুমি শাস্তি দিলে মা। মা বাবার স্নেহ না পেয়ে কবরস্থানে মানুষ হয়ে সে দিন দিন নিষ্ঠুর হয়ে উঠেছিল, কিন্তু বিশ্বাস করো মা, ও কোনোদিন কোনো অপরাধ করেনি। আর আজ সেই নিরপরাধ ছেলেকে তুমি শাস্তি দিলে। আমি ওকে শাস্তি দিয়েছি, আমি ওকে মুক্ত করে আনবো, আমি ওকে মুক্ত করে আনবো। কালিয়া, তুমি মুক্তি পেয়ে গেছো। তোমার জরিমানার 15,000 টাকা জজ সাহেবা দিয়ে দিয়েছেন, তাই তোমাকে মুক্তি দেওয়া হচ্ছে। আমাকে সাজা শোনাবার পর নিশ্চয়ই আপনার অন্ধ চোখ খুলে গেছে। তুমি আমার আপনি আপনার সন্তানের মাথা ছুঁয়ে এবং এই পবিত্র কোরআন শরীফ শপথ করে বলুন আপনি আমার শর্ত পূরণ করবেন এবং এই শর্তের কথা জীবনে কাউকে বলতে পারবেন না। কি হলো? কি বলতে গিয়ে আপনি চুপ করে গেলেন? নিশ্চয়ই আপনি আপনার বিচারে ভুল করেছেন বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন। জাস্টিস শানু আলম কোনোদিন তার বিচারে ভুল করে না। এই কালিয়া জীবনে কোনোদিন তার বিচারে ভুল করেনি। ভুল শুদ্ধ বিচার করার ক্ষমতা তোমার এখনো হয়নি বাবা। তোমার বয়স কম, তুমি আবেগ দিয়ে চলো, কিন্তু আবেগ দিয়ে জীবন চলে না। আমি তোমার মায়ের মতো তোমাকে একটা উপদেশ দিচ্ছি। না, আমার মাকে আমি প্রচন্ড ঘৃণা করি। আমার মায়ের মতো কারো উপদেশ আমার দরকার নেই। আইনের হাত থেকে তুই বেঁচে গেছিস, কিন্তু আমার হাত থেকে তুই বাঁচবি না জালিম খান। কালিয়া, তুই একবার আমাদের সাথে টক্কর দেওয়ার পরিণাম ভোগ করেছিস, আবার কেন এসেছিস? তোকে জানাতে এসেছি যে মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে। আমার সব চিন্তাগুলো তুমি বুঝতে পারোনি কালিয়া। কেন শুধু শুধু আমার সাথে শত্রুতা কিনে নিজের দুর্ভোগ বাড়াতে চাও? তার চেয়ে ভুলে যাও শত্রুতা। বলো, কত টাকা তুমি চাও? আমি দেব। টাকা আমি চাই না, শুধু 3.5 হাত জমির প্রয়োজন তোমার ভাইয়ের কবরের জন্য। শোনো কালিয়া, আইন আমার হাতের মুঠোয়, আর আমার ভাইয়ের মাথায় অগণিত সৎ চিন্তা। আমাদের পেছনে আছে প্রচুর টাকার শক্তি। মৃত্যু আমাদের কাছে ঘেঁষতে সাহস পায় না। তুই কিচ্ছু না উকিল, তুই কিচ্ছু না। তোর চেয়ে বড় থেকে বড় ব্যক্তিকে আমার কবরস্থানে আসতে হয়। এখানকার আদালত থেকে তুই রেহাই পেয়েছিস, কিন্তু আমার আদালতে তুই অন্যায় স্বীকার করেছিস। তোকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি। আমি তোকে 1 মাসের সময় দিয়ে গেলাম। 1 মাসের মধ্যে তুই তোর অপরাধ স্বীকার করে আদালতে সারেন্ডার করবি, নইলে আমার কবরস্থানে তোর কবর রচনা করে দেব। আমি ইচ্ছা করলে তোর ভাইকে এক্ষুনি এই মুহূর্তে শেষ করে দিতে পারি।
কিন্তু না, আমি ওকে প্রতি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা ভোগ করিয়ে মারব। এই মুহূর্ত থেকে 1 মাস পর্যন্ত শুরু হলো তোর মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর জন্য অপেক্ষা। ভাইজান, এখন কি হবে? ডোন্ট ওয়ারি, ডোন্ট। কি হলো? এখানে গাড়ি থামালে কেন? না, থামাইনি, গাড়ি নিজেই থেমে গেছে। মানে? বোধহয় ওর শরীরটা খারাপ হয়ে গেছে। তাহলে এখন কি হবে? এক কাজ করো, তুমি হেঁটে চলে যাও, আমি গাড়ি রিপেয়ার করে আসছি। একা তো আমি যাবই না, একসাথে যাব। কিন্তু গাড়ি তো চলতে হবে। ঠিক আছে, আমি ধাক্কা দিচ্ছি। ইয়া আল্লাহ, দয়া করো, স্টার্ট করে দাও গাড়িটা। জোরে, আরো জোরে। আর পারছি না, নামো তুমি। সে কি, তুমি চালাবে? না, দুজনেই হেঁটে যাব, চলো। আরে বৃষ্টি নামবে এক্ষুনি। বৃষ্টি নামে নামুক, তোমাকে ছেড়ে আমি যাচ্ছি না, এসো। বৃষ্টি রে, তুই বড় মিষ্টি রে, অঝর ধারায় ঝরে পড় না। ও তার অঙ্গ ছুঁয়ে লজ্জা রাঙায় আরো কর না। ও তার অঙ্গ ছুঁয়ে লজ্জা রাঙায় আরো কর না। সুখের মরণ হবে, ছাড়বো না, ছাড়বো না। বৃষ্টির পানি রে, কি হয় না জানি রে, কেন ভেজালি রে তুই অঙ্গ। কত চেয়েছে দেখবে আমার রূপ রঙ্গ, কত চেয়েছে দেখবে আমার রূপ রঙ্গ। বিপদ হবে বন্ধু আজ, কাছে এসো না গো, বিপদ হবে বন্ধু আজ। বিপদ থেকে উদ্ধার করা সুন্দরী গো তোমার কাজ। বুকে প্রেমেরই তরঙ্গ, ও বৃষ্টির পানি রে, কি হয় না জানি রে, কেন ভেজালি রে তুই অঙ্গ। কত চেয়েছে দেখবে আমার রূপ রঙ্গ, কত চেয়েছে দেখবে আমার রূপ রঙ্গ।
বৃষ্টি রে অঝর ধারায় ঝরে পড় না, ও তার অঙ্গ ছুঁয়ে লজ্জা রাঙায় আরো কর না, ও তার রঙ ছুঁয়ে লজ্জা রাঙায় আরো কর না। আমি তো বন্ধু মাতাল নই। খেলা শেষ। কে তুমি? তুমি আবার এই গরিবের কুড়ে ঘরে কেন এসেছো? কালিয়াকে দেখতে এসেছো? কালিয়াকে নয়, আমার মুন্নাকে দেখতে এসেছি। মুন্না? মুন্না মরে গেছে, এখন ওর নাম কবরস্থানের কালিয়া। কালিয়ার কালো অন্ধকারে মুন্নাকে খুঁজে কোনো লাভ নেই। তুই চলে যাও, যাও। না না, উনি এখানে এসেছিলেন কেন? তোর খোঁজে। না না, মানে এমনি এসেছিলেন। মিথ্যে কথা বলো না নানা, বলো উনি এখানে কেন এসেছিলেন? বলো কেন উনি এসেছিলেন? কেন ওনাকে দেখলে আমার বুকের ভেতর কাঁপন জাগে? বলো কেন উনি আমাকে শাস্তি দিয়েও আবার নিজে মুক্ত করে এনেছেন টাকা খরচ করে? বলো, জবাব দাও। তোর কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তুমি যদি জবাব না দাও তাহলে আমি আমাকে খতম করে ফেলবো। কি বললি? হ্যাঁ, এই কবরস্থানে মানুষ আসে মৃত্যুর পর, তুমি আমাকে জন্মের পর নিয়ে এসেছো। আজ পর্যন্ত তুমি আমাকে আমার মা বাবার খবর দাওনি। আমি জন্মেই মৃতের মতো লাশ হয়ে কবরস্থানে পড়ে আছি। আমি আর এই লাশ হয়ে বাঁচতে চাই না। আমি আমাকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। মুন্না, দাঁড়া। মুন্না? আমার নাম মুন্না? তাহলে তুমি জানো কে আমার মা, কে আমার বাবা? বলো, জবাব দাও। তোমার কাছে আমি অনুরোধ করছি, যে প্রশ্ন জানার জন্য আজ আমি 20 বছর ধরে ছটফট করছি, সেই প্রশ্নের জবাব দাও। বলো, বলো কে আমার বাবা, কে আমার মা? ওই জজ সাহেবাই তোর মা। আমার মা? হ্যাঁ, ওই জজ সাহেবাই তোর মা, তোর মা। কবরস্থানের কালিয়া এক জীবন সংকট থেকে মুক্তি পাবার জন্য আপনার কাছে এসেছে। ন্যায় বিচারকের আসনে বসে অপরাধীদের শাস্তি দান করেন আপনি। বলুন, কোন অপরাধে আপনি নিজের মাতৃত্বকে হত্যা করেছেন? কোন অপরাধে নিজের সন্তানকে লাওয়ারিসের শাস্তি দিয়েছেন আপনি? বলুন, জবাব দিন। আদালতে আসামি জবাব না দিয়ে নীরব থাকলে অপরাধ স্বীকার করেছে ধরে নেওয়া হয়। আমিও কি তাই ধরে নেব? আপনার অপরাধে কেন আমাকে শাস্তি দিয়েছেন বলুন? কেন মায়ের মমতা আমি পাইনি? কি দোষ ছিল আমার? কেন আমাকে ওই কবরস্থানের কালো অন্ধকারে মৃত লাশের মধ্যে ঠেলে দিয়েছিলেন? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। তাহলে কি আমি ধরে নেব আমি জারদ সন্তান? আমি লাওয়ারিস, আর তার জন্য আপনিই দায়ী। আপনি বিয়ের কবুল পড়ার আগেই মাথায় কলঙ্কের কালি মেখে নিয়েছিলেন। বিচারক হবার কোনো অধিকার আপনার নেই।
শোনো, তুমি কেঁদো না। ওগো, আমি যে সত্য বলতে পারছি না, মুখ বুঝে সহ্য করতে পারছি না। কি করব আমি, তুমি আমাকে বলে দাও। কি হয়েছে? মা কাঁদছে কেন? ওই যে ওই লোকটা না খুব খারাপ। আমার মার সাথে তুই খারাপ ব্যবহার করেছিস, তোকে আজ তার প্রায়শ্চিত্ত করতে হবে। কে তোর মা? জাস্টিস শানু আলম আমার মা। তোকে আমি নিতে এসেছি। আমার মার পা ছুঁয়ে তুই তোর কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিবি, নইলে মার অপমানের প্রতিশোধ নিতে তোকে আমি কবরে দাফন করে দেব। দাফন করা আমার কাজ, আর কে কাকে দাফন করবে সময়টা বলে দেবে। মিথ্যে কথা। মিথ্যে না বাবা, যা সত্যি তাই বলছি। চল চল। শুনুন জজ সাহেবা, আপনার মনে কষ্ট দিয়েছি মনে করে আপনার এই জায়েদ ছেলে তুফানের মতো ছুটে এসেছে, কিন্তু সমাজের কাছে আমি কি অপরাধ করেছি যে আজও আমি আমার বাবা মার পরিচয় পেলাম না, না জায়েদ সন্তান হয়ে পড়ে রইলাম? উত্তর দিন, উত্তর দিন। পালিয়ে গেছে। উত্তর দিতে না পেরে পালিয়ে গেছেন জজ সাহেবা। রাজু, মারপিট করার আগে তোর মনে রাখা উচিত ছিল তুই একজন জজের ছেলে। হ্যাঁ মা, আমি একজন জজের ছেলে বলেই অন্যায়কে আমি মুখ বুজে সহ্য করতে পারি না, কিন্তু তুমি আমার প্রতি অন্যায় করেছো মা। তোমার মুখের সামনে আমাকে তোমার ছেলে বলার আগে জায়েজ শব্দ ব্যবহার করলো, অথচ তুমি তার প্রতিবাদ করোনি। কেন মা, কেন ওই কবরস্থানের কালিয়া নিজেকে নাজায়েজ বলে তোমার কাছে তার বাবা মার পরিচয় জানতে চাইলো? বলো মা, কেন তুমি ওর প্রশ্নের জবাব না দিয়ে চোরের মতো পালিয়ে চলে এলে? কোন সাহসে ওই কালিয়া এই বাড়িতে এসে তোমাকে অপমান করে যায়? বলো মা, ওর সাথে কি সম্পর্ক তোমার? বলো, জবাব দাও। ও কি তোমার নাজায়েজ সন্তান? চুপ কর রাজু, চুপ কর। মা, তুমি শুধু ন্যায় বিচারকই নও, আমার জন্মদায়িনী মাও। তোমার মাথা আমার সামনে নিচু হোক তা আমি চাই না। তাই তোমাকে প্রশ্নের উত্তর দেওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না রাজু, না। বাবাকেও আমি সাথে নিয়ে যাচ্ছি মা। এসো বাবা। রাজু, রাজু। রাজু, তোমার মাকে একা ফেলে হোটেলে এসে ওঠা তোমার উচিত হয়নি। দেখি, 2 চিকেন ফ্রাই, ফ্রাইড থাই স্যুপ। ওই হোটেলে খাওয়া গেলে খুব ভালো। বেশ ভালো। নাও, কই নাও। হ্যালো ফ্রেন্ড। ফ্রেন্ড? হ্যাঁ। কে তুমি? আমাকে তুমি চিনলে না? আমি তোমাকে চিনি। তোমার একটা ছবি আমার কাছে আছে। আমার ছবি? হ্যাঁ, ওই যে একদিন অন্ধকার রাতে আমাদের বাড়ির সামনে তুমি একটা লোককে গলা টিপে মেরে ফেলেছিলে, তখন আমি ছবি তুলে রেখেছিলাম। এই এই দেখি, এই দেখো। হ্যাঁ, খুব সুন্দর পরিষ্কার ছবি।
কে তুমি? কেন, ফ্রেন্ড। কত টাকা চাও তুমি? টাকা 1 টাকাও লাগবে না। ফ্রি ছবি নিয়ে যাও। এই 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 শোনো, হ্যাঁ, নেগেটিভ কোথায় ছবির? নেগেটিভ নেগেটিভ ওটা আমি দেবো না, বাড়িতে আছে। নেগেটিভ না দিলে মেরে ফেলবো তোমাকে। মেরে ফেলবে? তাহলে আমি আমার ফ্রেন্ডকে বলে দেব, ওই যে। এই শোনো, তুমি যখন ফ্রেন্ড বলে আমাকে ছবি দিলে, তখন আমিও ফ্রেন্ডকে একটা উপহার দিতে চাই। না 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 না, আমি কোনো উপহার নেব না। ফ্রেন্ড বলে এভাবে নিষেধ করা তো ঠিক না। চলো আমার সাথে, চলো। যাবো? তাহলে চলো। বাবা, বাবা কোথায় গেল? ফ্রেন্ড বসো, এবার চলো। আমাকে মারছো কেন ফ্রেন্ড? ফ্রেন্ড না, দুশমন। তুই আমার ছবি তুলেছিস, তাই উপহার দিচ্ছি। বল নেগেটিভ কোথায়? ওই নেগেটিভ না দিলে তোর মাথার মগজ বের করে হাতে ধরিয়ে দেব। বল নেগেটিভ কোথায়? বল নেগেটিভ কোথায়? আমার মনে নেই। তাহলে তোকে আর বাঁচিয়ে রেখেও লাভ নেই। স্টপ। থ্যাংক ইউ। আপনি রক্ত না দিলে পেশেন্টকে বাঁচানো যেত না। কে হন উনি আপনার? হয়তো কেউ হন, হয়তো কেউ না। দাঁড়াও, তুমি আমার স্বামীর জীবন রক্ষা করেছো, তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব? ধন্যবাদ নয়, আমাকে শুধু একটা প্রশ্নের জবাব দিন। আপনার স্বামীর জীবন রক্ষার বিনিময়ে আমাকে আমাকে আমার পিতার নামটা বলে দিন। বলুন, জবাব দিন, চুপ করে থাকবেন না। চুপচাপ চোখের পানিতে ভেসে যাওয়া ছাড়া আমার কাছে কোনো জবাব নেই,
কোনো জবাব নেই। ভাইজান 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 সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? পালন চৌধুরী বেঁচে গেছে। ওর জ্ঞান ফিরে এলে ছবির নেগেটিভ বের হয়ে আসবে, তখন আমি আর বাঁচব না। একদিকে নেগেটিভ, অন্যদিকে কালিয়া, দুটো মৃত্যু আমি ঠেকাবো কি করে ভাইজান? চুপ কর, কাপুরুষের মতো চিৎকার করিস না। আমার সব চিন্তাগুলো মাথার মধ্যে বাড়ি খাচ্ছে। তোমার সব চিন্তা কবর দিয়ে দাও। এবার আমার মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। আমি যাই, দেশ ছেড়ে পালা। জানেন, শোন শোন, কথা শোন শোন শোন। আরে আমার মাথায় যে সব চিন্তা আছে তাতে তোকে দেশ ছেড়ে পালা যাবে না। ওই আলম চৌধুরী পৃথিবী ছেড়ে চলে যাবে। মর্জিনা কোথায়? তাড়াতাড়ি অক্সিজেন অক্সিজেন নিয়ে এসো, যাও। ও তোদের কেন মারবে? আমি বেঁচে থাকবো। কি করলেন বস? রাজুকে ধরার একটা ফাঁদ তৈরি করলাম। এসব আজ থেকে 20 বছর আগে এই আদালত এরকম এক ফটো দেখে মির্জা খানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আজ সেরকম ফটোই আপনার সামনে এবং সাক্ষী প্রমাণ সবই এই কোর্টে পেশ করা হয়েছে। সুতরাং মর্জিনা খুনের দায়ের আমি আসামি রেজাউর রহমান ওরফে রাজুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করে আমার বক্তব্য শেষ করছি, ইওর অনার। কি শর্ত? নির্দোষ সন্তানকে বাঁচাবার জন্য যে কোনো শর্তে আমি রাজি। আমার একমাত্র ভাই জালিম খানকে মারার জন্য কবরস্থানের কালিয়া কসম খেয়েছেন। কাল তার শেষ দিন। আমি শুনেছি কালিয়া আপনার নাজায়েজ সন্তান। আপনার জায়েজ সন্তানকে নির্দোষ সাব্যস্ত করার জন্য সমস্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দেব।
যদি আপনি আপনার নাজায়েজ ছেলেকে আমার ভাইয়ের পেছন থেকে সরিয়ে নেন, সকাল হওয়ার আগেই কালিয়ার হাত থেকে আপনি আমার ভাইকে রক্ষা করবেন। আপনার অপরাধী ভাইকে রক্ষা করার জন্য আমি কেন কালিয়ার কাছে যাব? এই জন্য যে শত অপরাধী আইনের হাত থেকে রেহাই পেয়ে যাক, কিন্তু একটা নিরপরাধ যেন শাস্তি না পায়। এই বিখ্যাত বাণীটি আপনি নিশ্চয়ই জানেন জজ সাহেবা। সাজা খাটতে থাকা নির্দোষ আপনার ছেলে, আর আইনের কাছ থেকে পালিয়ে বেড়ানো অপরাধী আমার ভাই। আপনি চান আপনার ছেলের জীবন, আর আমি চাই আমার ভাইয়ের জীবন। শুধু আজকের রাতটুকু সময় ফুরিয়ে যাবার আগেই সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। আপনার জায়েজ সন্তানকে নির্দোষ সাব্যস্ত করার জন্য সমস্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দেব, যদি আপনি আপনার নাজায়েজ ছেলেকে আমার ভাইয়ের পেছন থেকে সরিয়ে নেন। আপনি চান আপনার ছেলের জীবন, আর আমি চাই আমার ভাইয়ের জীবন। শুধু আজকের রাতটুকু সময়। আসুন জজ সাহেবা, আসুন। আপনার খুনি ছেলের মাথার উপর মৃত্যু ঘুরে বেড়াচ্ছে, আর শীঘ্রই আমার মেহমান হয়ে এখানে আসছে, তা আমি জানি। রাজু খুনি নয়। তার শরীরে আপনি রক্ত, সেই জন্যে তাকে মিথ্যে খুনের মামলায় জড়ানো হয়েছে। এটা তো একজন দুর্বল মায়ের মনের কথা, আইনের কথা নয়। আইনের সাক্ষী প্রমাণের কাছে মায়ের মন বাধা পড়ে আছে। আপনার হাতে কলম আছে, সিদ্ধান্ত জানাবার অধিকারও আপনার। আপনি ছেলেকে নিরপরাধ প্রমাণ করছেন না কেন? জজের চেয়ারে বসে আমি তা করতে পারি না, এই জন্য তোমার কাছে ন্যায় বিচার চাইতে এসেছি। আমি ন্যায় বিচার করব? অবৈধভাবে আদালত চালাবার কথা বলে আপনি আমাকে জেলে পাঠিয়েছিলেন, আর আজ যখন আপনার ছেলের জীবন মরণের প্রশ্ন এসে দাঁড়িয়েছে, তখন আবার আপনি আমার আদালতে বিচার চাইতে এসেছেন। আপনার আইন কি বানের পানিতে ভেসে গেছে জজ সাহেবা? রাজু নির্দোষ, তার সমস্ত প্রমাণ মির্জা খানের কাছে আছে। তুমি যদি তার অপরাধী ভাই জালেম খানকে মারবে না বলে ওয়াদা করে মুক্তি দাও, তাহলে রাজুকে রক্ষা করার সমস্ত প্রমাণ সে আমাকে দেবে। জালিম খান অপরাধী, আর অপরাধীরা কখনো আমার আদালতে মুক্তি পায় না, যেমন আমি আপনার পাপ থেকে মুক্তি পাইনি। কিন্তু কিন্তু আমি তো পাপী নই। পাপী নও তুমি? কবরস্থানে বাচ্চা ফেলে দেওয়া কি পাপ নয়? বাপ মা থাকতে তার সন্তানকে লাওয়ারিশ বানিয়ে দেওয়া কি পাপ নয়? যে নিজের রক্তের সাথে ন্যায় বিচার করেনি, তার ন্যায়ের আসনে বসা কি পাপ নয়? ব্যাস ব্যাস, আমাকে উদ্ভ্রান্ত করবেন না। আমি এই কবরস্থানের আদালতে শুধুই ন্যায় বিচার করি। আপনি আমাকে দিয়ে কোনো অন্যায় বিচার করাবেন না, দয়া করে চলে যান এখান থেকে। যে সন্তানের মাথা ছুঁয়ে আমি কসম খেয়েছিলাম কোনোদিন কাউকে বলবো না, সেই সন্তানই যখন আমাকে অবিশ্বাস করছে, তখন সে কসম রেখে আমার কি লাভ? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। রাজুর কবর দেখার শক্তি আমার নেই। আল্লাহ, আমার নিষ্পাপ সন্তানের জন্য আজ আমি আমার কসম ভাঙছি। কিসের কসম? যে অভিযোগে তুমি আমাকে অভিযুক্ত করেছো, সে অভিযোগ একটাও সত্যি নয়। আমি তোমাকে কবরস্থানে ফেলে দেইনি, আমি তোমাকে লালসা করিনি। আজ আমি সব খুলে বলবো, আমি আমি কোনো পাপ করিনি। মিথ্যে, সব মিথ্যে। না, এক বর্ণ মিথ্যে নয়। জজ সাহেবা যা বলেছেন সব সত্যি। সত্যি? হ্যাঁ, মৃত্যুর আগে আমাকে সমস্ত ঘটনা বলেছিল সালমা, আর তোর দায়িত্ব আমাকে দিয়েছিল। কিন্তু আমাকেও কসম দিয়েছিল তোর কাছে যেন তোর পরিচয় কোনোদিন না দিই। তাই এই কবরস্থানে তোকে আমি বড় করে তুলেছি। না না মুন্না, তোকে আমি স্নেহ মমতা দিয়ে মানুষ করতে পারিনি, নিজ হাতে তোর মুখে খাবার তুলে দিতে পারিনি। তাই তোর কাছে কোনো সাহায্য চাইবার অধিকারও আমার নেই। তবু তোর কাছে আমার অনুরোধ, অনেক দুর্বল অসহায়কে তুই সাহায্য করিস, তেমনি আজ আরেকজন অসহায়কে তুই সাহায্য কর। আমার আমার আসলে রাজুকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করে নিতে। মা, মা
তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তোমাকে আমার মা জেনে লজ্জা পেতাম, কিন্তু আজ আমি তোমাকে আমার মা জেনে গর্ববোধ করছি মা। আল্লাহ আমাকে তোমার গর্ভে জন্মাবার ভাগ্য দিয়েছেন। আমি তোমাকে ছুঁয়ে শপথ করছি মা, আমি রাজুর নির্দোষ প্রমাণের সমস্ত তথ্য তোমার কাছে এনে দেব। মুন্না, মুন্না, আমার মুন্না। তুমি ভেবো না মা, আমি মির্জা খানের কাছ থেকে সমস্ত প্রমাণ নিয়ে আসছি। মির্জা খান, বেরিয়ে আয়! বল মির্জা খান কোথায়? বল মির্জা খান কোথায়? বলছি মির্জা খান জাস্টিস শানু আলমের বাড়িতে গেছে। হ্যালো, মির্জা খান বলছি। জাস্টিস শানু আলম, তুমি আমার কথা রাখনি, তাই আমাকে আমার পথে এগোতে হচ্ছে। কালিয়া আমাকে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে। ওকে শিকল দিয়ে বাঁধতে তোমাকে আমার খুব দরকার, কারণ কালিয়ার যে তুমি আসল মা। আরে না 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 না, এখনই চমকে ওঠো না, আরো চমক আছে। তোমার স্বামী আমার হাতে বন্দী। শয়তান! না 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 না, শুধু দুঃখের না, একটা সুখের খবরও আছে। মাথায় আঘাত পেয়ে তোমার স্বামীর পাগলামি দূর হয়ে গেছে। সেই স্বামীকে যদি জীবিত দেখতে চাও, তাহলে তোমার বাড়ির সামনে দেখবে ঢাকা মেট্রো খ 11-1-3-5-1 নম্বরের একটা গাড়ি। সময় নষ্ট না করে চলে বসো ওই গাড়িতে, গাড়ি তোমাকে আমার কাছে নিয়ে আসবে। এখানে তোমার স্বামীকে জীবিত দেখতে পাবে, নইলে তোমার স্বামীর লাশ দাফন করতে কবরস্থানে পাঠিয়ে দেব। কোথায় যাচ্ছ মা? আমার স্বামীকে বাঁচাতে মির্জা খানের কাছে। মা কোথায়? তোর মা তোর বাবাকে বাঁচাতে মির্জা খানে গাড়ি করে চলে গেল। মির্জা খানের গাড়ি করে কোথায় গেল? ওস্তাদ, আমি জানি কোথায় গেছে। কোথায়? মির্জা খানের বাগবাড়ি রাস্তা না। পুলিশকে খবর দেওয়া দরকার। তুমি ভালো হয়ে গেছো? জেলখানায় রাজুর মুক্তির জন্য যখন তুমি কালিয়ার কাছে গেলে, তখন দৃশ্যটা একটু সেন্টিমেন্ট ছিল না, কিন্তু এখন জানা গেল ওই কালিয়াই তোমার আপন ছেলে। এই জন্য সেন্টিমেন্ট এসে গেছে। এবার তোমাদের সবাইকে সেন্টিমেন্টের রশি দিয়ে বেঁধে একসাথে পাঠাবার ব্যবস্থা করেছি। আমি যখন ব্যাংক ম্যানেজারকে খুন করেছিলাম, তখন তোমার স্বামী যে ছবিগুলো তুলেছিল, এই হলো তার নেগেটিভ। তোমার বাড়ি থেকে খুঁজে আমি বের করে নিয়ে এসেছি। এটা তোমার চোখের সামনে জ্বালিয়ে ন্যায় বিচার ছাই করে দিচ্ছি। প্রমাণ মিটিয়ে দিলেই ন্যায় বিচার মুছে যায় না জালিম খান। কোর্টে আমি নিজেই সাক্ষী দেব। বেঁচে থাকলে তো সাক্ষী দিবি। মিস্টার আলম,